নর্মদেহার আজ 6ই মার্চ বৃহস্পতিবার রাত্রে এই রাম মন্দির আশ্রমে ছিলাম। আশ্রমটির অবস্থান মান্ডবগড়ের মোটামুটি মধ্যস্থানে বলা চলে। এই অংশটাতে একটা বিশাল চত্বর আছে, আর এই দিকটায় আছে রাম মন্দির এবং গুরুকুল। 50 জন ছাত্র থাকে ভিতরে, তারা পূজা পাঠ এবং শাস্ত্র পাঠ ইত্যাদি সব শেখে। আশ্রমের কাজকর্ম, মন্দিরের দেখাশোনা ইত্যাদিও তারা অংশগ্রহণ করে। আর পরিক্রমাকারী যারা পায়ে হেঁটে আসে তাদের জন্য এই ঘরটি বরাদ্দ আছে। আর বাথরুম হচ্ছে দূরে, খুব ভালো ব্যবস্থা নেই পরিক্রমাকারীদের জন্য। অপরিচ্ছন্ন বাথরুম, ঘরের মধ্যে কোনো ইলেকট্রিক চার্জিং পয়েন্ট নাই। অফিস ঘরটি খুব সুন্দর, তাদের থাকার জায়গা টাগা। আর এখানকার এই যে প্রাচীন রাম মন্দির, এটাতে চতুর্ভুজ মূর্তি আছে ভগবান শ্রীরামচন্দ্রের, এইটার জন্য এক তো বিখ্যাত। बाबा जाने का मार्ग कौन सा है अभी? जाने का मार्ग यही नहीं है, रेवाकुंड का यही रास्ता। अच्छा, ये रास्ता जाके बाएं तरफ घूमছে, सीधा ही है। আচ্ছা, আর এখানে অনেক স্মারক আছে, কিন্তু পরিক্রমাকারীদের তো সব জায়গায় যাওয়া যায় না, তো উপায় নেই। একটু ভোর থাকতেই বেরুলাম, এই রাস্তা ধরেই যাব সোজা রেবাকুণ্ড। আর এই ডান দিকে আছে বিশাল ঐতিহাসিক স্মারক জামি মসজিদ। তো টিকিট করে যায় দেখতে। মুসলমান শাসকদের আমলে মুসলমান শাসকরা প্রাণপণের চেষ্টা করেছিল যত মঠ মন্দির ইত্যাদি ধ্বংস করতে, পেরে ওঠেন। যেমন এই একটি মুসলমান স্মারক, এই একটি মুসলমান স্মারক, বিশাল এক মসজিদ, এর পিছনে ওপাশেও বিশাল এক মসজিদ। কিন্তু রাম মন্দির বা ভগবান রামের যে স্থানটি, সেটা কিন্তু অতি প্রাচীন। এইসব স্মারকগুলো আর গেলাম না, বা যাওয়ার ইচ্ছাও নেই। কালকে এসেছিলাম এই পথে, এই দিকটা। এখানে একটি দিগম্বর জৈন মন্দির আছে। তো জায়গাটি খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন ধর্মীয় মঠ মন্দির আছে, সংস্কৃতি। তবে মুসলমানের সংখ্যা খুবই কম। কালের নিয়মে তারা সব বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। নর্মদেহার যাই হোক, কোনো মতে রাত্রি কাটানো গেল আশ্রমে। সব আশ্রমে ঠিকমতো সুবিধা ইত্যাদি নেই, তো সেগুলো মেনে নিয়েই তীর্থযাত্রীদের যেতে হয়। আপাতত এটা একটি বাজার এলাকা দেখতে পাচ্ছি, বিশাল বাজার। তা আপাতত খুব ভোরে বেরিয়েছি, একদল বেরিয়ে গেল আমার প্রায় আধা ঘন্টা আগে। আমি একটু দেরিতেই বেরোলাম। এখন বিদ্যুতের আলো তো আছেই, প্লাস যেহেতু পাকা সড়ক, পথ দেখতে অসুবিধা হবে না বলেই বেরিয়ে পড়লাম। নির্জন পথে চলারও একটা আনন্দ আছে। তো রেবাকুণ্ড, যেটি আমাদের তীর্থযাত্রীদের লক্ষ্য, এই রেবাকুণ্ডটি এখান থেকে 4-5 কিলোমিটার দূরে। সেখান থেকে আরও
2-2.5 কিলোমিটার দূরে একটি আশ্রম আছে, মানে 7 কিলোমিটার। 7 কিলোমিটার মানে যেতে লাগবে 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টা দূরে, তখন ওই মোবাইল চার্জ ইত্যাদি করার সুযোগ পাওয়া যাবে। তো আপাতত এগিয়ে যাই নর্মদে হার। যেতে যেতে এখানে সামনে পড়লো আরেকটি অতি বিশাল জৈন মন্দির। তো শ্রী সুপার্শ্বনাথ জৈন তীর্থ, ঐতিহাসিক প্রাচীন মান্ডবগড় মন্দির, অতি সুন্দর। কাল যদি দিনের বেলা আসতাম তাহলে হয়তো দর্শন করতে যেতাম, কিন্তু এখন আর যাওয়া গেল না। সুতরাং এই অঞ্চলে জৈন ধর্মের যে বিশেষ প্রভাব ছিল সেটা তো বুঝতে পারাই যাচ্ছে। জৈন ধর্ম অতি প্রাচীন ধর্ম। জৈন ধর্ম সম্ভবত বুদ্ধদেবের ধর্মমতের থেকেও প্রাচীন, 2500 তার 3000 বছর হবে তার আগে। রাতের অন্ধকারে সমস্ত স্মারকগুলোই, তবে মোটামুটি যেটা বুঝলাম, জাহাজমহল বলে একটি জায়গা আছে নাকি, সুন্দর দেখার মতো। আর অনেকগুলো জৈন মন্দির আছে, সেগুলো দর্শনীয়। অনেকগুলো বিশাল বিশাল মসজিদ আছে, যেমন জামা মসজিদ, সেগুলো তো ঐতিহাসিক গভর্নমেন্ট দ্বারা সংরক্ষিত এলাকা। টিকিট লাগে 30 টাকা করে। আর এখানে 56 মন্দির নামে একটা কিছু একটা আছে। কালকে তো আসার পথে দেখলাম, বাইরে থেকে, ভিতরে যাওয়া হয়নি। ওতেও টিকিট লাগে 10 টাকা। পর্যটনকারী মানে আমাদের মতো পায়ে হেঁটে পরিক্রমাকারীদের জন্য সেখানে টিকিট লাগে কি না সেটা অবশ্য আমার জানা নেই। চলতে চলতে অনেক জায়গায় দেখেছি পরিক্রমাকারীদের বিনামূল্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়। যাই হোক, সেসবের মধ্যে না গিয়েও সামনে এগিয়ে চলি। রেবাকুণ্ড হচ্ছে আমাদের তীর্থযাত্রীদের দেখার বিষয়বস্তু, আর রানী রূপমতি সংক্রান্ত যে সমস্ত অঞ্চল, সেইগুলোই আমাদের দেখার বিষয়বস্তু। কারণ ভক্তিমতী রানী রূপমতি, যার টানে মা নর্মদা স্বয়ং এসেছিলেন, তো অবশ্যই সেটি আসল মূল জিনিস এই তীর্থযাত্রার। নর্মদে হার। নর্মদে হার রওনা হওয়ার পর থেকে মোটামুটি 15-20 মিনিট হাঁটা হয়ে গেল। এখন পূর্ব দিকটা রং ধরছে সবে, ভারী সুন্দরই লাগছে চলতে 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 চলতে। ক্যামেরার চোখ হয়তো সবটা দেখতে পাচ্ছে না। আর দূরে দূরে মুসলমান স্থাপত্যকলার বিভিন্ন জিনিস, সৌধ দেখতে পাচ্ছি। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ওই যেমন একটি মসজিদের ছবি দূরে দেখা যাচ্ছে, আবছাভাবে গম্বুজ ওই দেখা যাচ্ছে। তো এখনো ক্যামেরায় দেখানোর মতো হয়ে ওঠেনি, এতই অন্ধকার। রাস্তা আমি খুব সুন্দর দেখতে পাচ্ছি, চওড়া পাকা রাস্তা। সুতরাং আপাতত বন্ধ করি, সূর্যের আলো আর একটু ফুটলে তারপর সব কিছু স্পষ্ট দেখতে পাবেন।
এখন মোটামুটি আলো হয়ে গেছে, রাস্তা দেখা যাচ্ছে। কুবো পাখিরা গম্ভীর স্বরে কুব কুব আওয়াজ করছে। মোটামুটি 2.5 কিলোমিটার রাস্তা চলে এসেছি। রূপমতি, রানীর, নর্মদা কুণ্ড বা রেবা কুণ্ড, এখান থেকে আর 2.5 কিলোমিটার দূরত্ব হবে। আর এখানে আপাতত ডান দিকে একটি বড় তালাও দেখা যাচ্ছে। তালায়ের পাশে ছিল দুর্গা মন্দির। আর এর ভিতরেও নানা রকম ছোটোখাটো সব স্থান ছিল, স্ট্রাকচার ছিল। তো কালার নিয়মে সেগুলো দেখছি নেই, অনেক কিছু ভেঙে পড়ে আছে। আর দুই ধার দিয়ে এই মুসলমান শাসকদের অসংখ্য ওই গম্বুজ টাইপের প্রার্থনা গৃহ হবে কি, একটু পাঁচিলও দেখা যাচ্ছে, অতি প্রাচীর। আর সব গম্বুজ গম্বুজ মতো, মানে মুসলমান মসজিদগুলোর যেমন আকৃতি হয় খিলানের, সেই রকম সব আকৃতি দেখা যাচ্ছে। মানে গোটা মান্ডু রাজ্যটাই বিভিন্ন মন্দির মসজিদ ইত্যাদিতে ভর্তি। আর রানীর প্রাসাদের অংশ সে তো সামনে আসবে, তখন দর্শন করব। তো এই পুকুরটি ভারী সুন্দর, টলটলে জলে ভর্তি। শহরের মধ্যে একটু নিচু অংশ এবং অদ্ভুতভাবে জল মাটির তলায় চলে যাচ্ছে না, এখানে রয়ে গেছে বেশ অনেকটাই জল। এটাই ভারী, বোধহয় এই অঞ্চলের জল এখান থেকেই সরবরাহ হয়, কারণ এছাড়া তো আর জলের উৎস থাকার কথা নয় আশেপাশে। পাহাড়ের উপরে তো জল একদমই ছিল না। যাই হোক, এখন প্রভাতের এই আনন্দ উপভোগ করতে করতে যাই। নবয়ানন্দে জাগু আজি, নবরবি কিরণে শুভ্র সুন্দর রীতি উজ্জ্বল এসো নির্মল বনে। নবয়ানন্দে জাগু আজি, নবয়ানন্দে জাগু আজি। এসব প্রাচীন সব ধ্বংসাবশের চিহ্ন, প্রাচীন গঠনশৈলীর সব চিহ্ন নিদর্শনে সব দেখা যাচ্ছে। এগুলো হয়তো কোনো সময় একটি বড় পাঁচিল ছিল। এই যেমন একটি বড় মসজিদ, তার স্থাপত্য। চারিদিকেই অসংখ্য প্রাচীন স্থাপত্য। মুসলমান শাসকরা নিজেদের দখল কায়েম করতে বহু মঠ মন্দির যে ধ্বংস করেছিল, তো তার বিভিন্ন প্রমাণ সব জায়গাতেই ছড়িয়ে আছে। আলাদা করে কাউকে বলে দিতে হয় না। হয়তো আমরা যে সময়ের যে ইতিহাস বইগুলো পড়েছি তাতে অনেক ভুল তথ্য ছিল, ছাত্রদের মনে বাস্তব সত্যটা কিন্তু জানানো হয়নি। হিন্দু ধর্ম মুসলমান ধর্ম সব এক হও, কথাটা ঠিক, কিন্তু
ধর্মমতগুলো যখন স্থাপিত হয়েছিল তখন পরধর্ম সহিষ্ণুতা যেটা তথাকথিতভাবে আমরা জেনেছি সেরকমটি ছিল না। মুসলমানরা শাসকরা ভারতবর্ষের কিছু হয়তো আমরা যেগুলো ভালো মনে করছি সেগুলো হয়েছে, আবার বহু কিছু প্রাচীন ঐতিহ্য তারা প্রবল বিক্রমে ধ্বংসই করেছিল। তো সেটা আমাদের সময়কার ইতিহাস বইগুলোতে সম্ভবত সেগুলোকে সেই বাস্তবতাটাকে ধর্মনিরপেক্ষতার আড়ালে পিছনে ফেলে দিয়েছে। একই রকমভাবে খ্রিস্টানরাও যখন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তখন তারা প্রথমে তো আসে বণিকের বেশে, তারপরে যাজকের বেশে। এই যাজকের বেশে তারা যে কম অত্যাচার করেছিল তা নয়, যাজকের বেশে তো যাজক হিসেবে ঢুকলো, যীশুখ্রিস্টের বাণী প্রচার শুরু করতে লাগলো, অহিংসার নীতি তার বাণী। কিন্তু সেই প্রচারের মধ্যে দিয়ে ঢুকলো শাসক শ্রেণী এবং শুরু হলো হিংসার নীতি, দমন পীড়ন, তার সঙ্গে যোগ দিল কিছু স্বার্থান্ধ ভারতীয়। তো এইগুলোই হচ্ছে বাস্তব ইতিহাস। একটু চোখ কান খোলা রেখে হাঁটতে হাঁটতেই সব দেখা যায়, বোঝা যায়। বইতে কি লেখা ছোটোবেলায় পড়েছি, বাস্তব সেরকমটি নয়, সেটা তো দিব্যি বোঝা যায় এইসব জায়গায় আসলে। সে ঘুঘু পাখি ঘুঘু ঘু ঘুঘু ঘু করছে একা একা বসে, সাথী হারা। এইবার ক্রমশ আলোয় ফুটে উঠছে স্বপ্নের মান্ডু রাজ্য। আর এই হট্টিটিকি পাখি এরা সব জায়গাতেই আছে। উড়ে গেল। ভূতের মতো দাঁড়িয়ে আছে এক বিশাল তেঁতুল গাছ। তবে এই এখানকার ভাষায় যেটা খুরসানি ইমলি, আর আমার চোখে যেটা বাওয়াব গাছ, দেখতে ভারী সুন্দর। বিশাল মোটা মোটা গুঁড়ি, গায়ের রঙটা চকচক চকচক করছে, একটিও পাতা নেই। পাতা হয় অন্য সময়, এখন হয়তো পাতা ঝরার সময়, তাই। এখন গোটা অঞ্চল নিঝুম হয়ে আছে, দুটো একটা দোকান ঘর খুলছে, ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছে, এইটুকুই। যাক, বক বক করতে করতে অনেকটা পথে গিয়ে এলাম। এবার রেবাকুণ্ডে গিয়ে ছবি তুলব। নর্মদে হার রেবাকুণ্ড থেকে অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তো এই পার্বত্য পথটি ভারী সুন্দর। এখন দুই পাশেই খালি গম ক্ষেত আর বাগান বাগান আছে। তার মধ্যে শিমুল আছে প্রচুর, শিমুল ফুল কোনো কোনো জায়গায় গোটা রাস্তা ছেয়ে আছে। আর চারিপাশে এরকম গাছগাছালিতে ভর্তি, বড় বড় গাছ। এই দিকটা, এই গাছটার নাম জানি না, কিন্তু এই গাছটা প্রচুর দেখছি। আর গাছে গাছে সব টিয়া পাখি। এটা তো মহুয়া গাছ, চিনতে পাচ্ছি, মহুয়া ফুলে ভর্তি হয়ে গেছে। আর এই গাছগুলো কোনো কাজের না, খালি এরকম বড় বড় কঠোর হয়ে আছে। ঝকঝকে রাস্তা, তবে সৌভাগ্যের বিষয় খুব বেশি জনবসতি এই রাস্তাটার ধারে নেই। বাচ্চা কাচ্চা যে কটা আসছে দেখছি রাস্তার ধারে সব পায়খানা করছে বিচ্ছিরিভাবে। পলাশ ফুলের আনন্দ নিচ্ছে টিয়া পাখিরা।
আর পাশ দিয়ে চলছে একটি পাহাড়। তো এই পাহাড় তো আমাদের পার হতেই হবে। তার আগে রানী রূপমতি মহল, রেওয়াকুণ্ড ইত্যাদি দর্শন। তো কাছাকাছি এসে গেছি, বেশি দূর নয়। এই হলো পবিত্র রেওয়াকুণ্ড। তো এই হলো রানী রূপমতির রেওয়াকুণ্ড। রানী রূপমতি যখন বৃদ্ধা হয়েছিলেন, তার প্রতিদিন দৈনন্দিন যে নর্মদা দর্শন সেটি বন্ধ হয়ে যায়। তখন মা নর্মদা তার আদেশক্রমে নর্মদার কিছু জল রানীকে বলেছিলেন যে এখানে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে কুণ্ডে ঢেলে দিতে। তারপরে দেখা যায় সেই কুণ্ডই মধ্যেই মা নর্মদা স্বয়ং প্রকট হয়েছিলেন। তো এই সেই রেওয়াকুণ্ড। তো প্রথমে ভাবছিলাম প্রদক্ষিণ করব, কিন্তু সেটা ঠিক নয়। সেটা বুঝলাম যে প্রদক্ষিণ করাটা স্বাস্থ্যসম্মত নয়, কারণ এই ধারার মধ্যে দিয়েই মা নর্মদা প্রবাহিত হয়ে গেছেন। তা আমি যদি প্রদক্ষিণ করতে যাই তাহলে মা নর্মদাকে লঙ্ঘন করা হবে। সুতরাং প্রদক্ষিণ নয়, এখান থেকেই দর্শন করা উচিত। তো এখান থেকে দর্শন করে মাকে এই ডান দিকে রেখে, তো ইনি মা নর্মদা, এইটাই মনে রাখতে হবে। এইটা মনে রাখলে আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। তো মা নর্মদা এর মধ্যেই আছেন। তো এখানে কোনোভাবেই আমি নামতে পারি না বা স্নান করতেও পারি না। তো এটাকে ডান হাতে রেখে এই রেওয়াকুণ্ডকে সম্মান জানিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। তো সামনে এই রাস্তা দিয়েই আমাকে যেতে হবে। পবিত্র রেওয়াকুণ্ড দর্শন হলো। এইবার তীর্থযাত্রী হিসাবে আমাকে সামনে এগিয়ে যেতে হবে নিশ্চিন্তে। নর্মদা পরিক্রমাকারীদের এই রেওয়াকুণ্ড দর্শন এবং রেওয়াকুণ্ডকে ডান হাতে রেখে অতিক্রম করা, এইটাই হচ্ছে বিধি। তো নর্মদা মায়ের ধারাটি ওই দিক থেকেই এসেছে, সুতরাং এই গর্ভে বা ওই দিক দিয়ে আমার যাওয়া যাবে না। এই জায়গাটিকে এড়িয়ে যে নির্দিষ্ট পথ আছে সেই পথে যাব। জায়গাটি ভারী সুন্দর, সরকারিভাবেই সংরক্ষিত। আর মাটি কাটা কখনো কখনো হয়েছে দেখতে পাচ্ছি। বর্ষাকালে নিশ্চয়ই এখানে অনেকটাই জল থাকে। আর কিছু খিলান দেওয়া আছে, তৈরি করা আছে। আগেকার দিনে হয়তো পূজা পাঠ হতো, ইত্যাদি হতো। তো সে রানী রূপমতি সময়ের কথা, অতি প্রাচীন এই স্থান ভূমি।
আপাতত রানীর মহলের দিকে যাচ্ছি, রূপমতি মহল। এইসব সব ভাঙা প্রাচীরের সব অংশ বিশেষ দেখা যাচ্ছে। মুসলমান শাসকরা চেষ্টা করেছিল যথাসম্ভব নষ্ট করতে, সবটা পারিনি, কিছু কিছু তো আছেই। তো এর এদিকটা কী ছিল দেখা যায়। দিকটাই দেখে আসি একটু। বাপরে বাপ, ভারী ব্যাগ পিঠে নিয়ে এতগুলো ধাপ পেরিয়ে, বিশাল চওড়া সিঁড়ি, 50 ফুট হবে। তো এগুলো হয়তো রাজমহলের অংশই ছিল, আর এই বিশাল প্রাচীর ছিল। আগে তো ছিল সবই পাথরের এবং চুনামাটি, এখন তার সঙ্গে যোগ হয়েছে সিমেন্টের পলস্তারা। তো এইটি হলো বাজ বাহাদুর কা মহল। The palace is built on the hills slope to the east of the Revakund. On the entrance arc is a person. On the entrance arc is a person inscription stating that the palace was built by the Nasiruddin. The palace was built by the Nasiruddin in AD 1508. Baj Bahadur took a fancy for the palace on the account. তার মানে এই বাজ বাহাদুর মুসলমান আমলের লোক, সে জবরদস্তি এই রেবাকুণ্ড বা এই যে পবিত্র তীর্থধাম এটিকে দখল করার উদ্দেশ্যে, খতম করার উদ্দেশ্যে নিয়েই এই বাড়িটি তৈরি করেছিল রেবাকুণ্ডের দিকে মুখ করে। তো এই কীর্তি হচ্ছে বাজ বাহাদুরের। যাই হোক, হিন্দু সব তীর্থস্থান সেগুলোকে অপবিত্র করা বা ইত্যাদি করা, এগুলো তার হয়তো বা কী উদ্দেশ্যে নিয়ে করেছিল তা বলা মুশকিল। তো এটা হলো বাজ বাহাদুরের মহল। তা যথারীতি মহলের তো শেষ নেই। তো ওটা এন্ট্রান্স একটা। তা বাজ বাহাদুর মহলটা ঢোকা যায়, যেহেতু এখানে একটা বাসস্থান, ঐতিহাসিক স্মারক স্থান, যদিও। তো এই হচ্ছে বাজ বাহাদুর মহল। ওরে বাবা, বিশাল ফাঁকা জায়গা। আচ্ছা, তো আর শাসক দলের তার কীর্তি, সে কি বিশাল বিশালভাবে তৈরি, সব পাথর কেটে কেটে খিলান করে করে জোড়া। এতে কোনো সিমেন্ট নেই, কিছু নেই, খিলানের মাধ্যমে যুক্ত হয়ে আছে। উপর থেকে দেখে একটু দৃশ্যগুলো কীরকম দেখায়। ও রানী রূপমতি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন, কিন্তু মুসলমান শাসকরা তো সেরকম ছিল না। তারা এই স্থানটি দখল করার পরে একদম রাজকীয়ভাবেই এখানে বসবাস করেছে। ভারী চমৎকার স্থান।
অনেকগুলো মহল আছে। কিছুটা নমুনা দেখলাম, এইবার ফিরে যাব। ঘরগুলো সব একই রকম, বাসস্থান আছে, সিঁড়ি দিয়েই নামে। এত উঁচুতে এখন আর শরীরে লাফ ঝাঁপ করার শক্তি নেই। এই জায়গাটির একটি ছবি নিয়ে নিয়ে তো বিশাল বাজবাহাদুর মহলের অন্য অংশগুলোও একটু দেখে আসি। রাজপ্রাসাদের অংশ, যেহেতু সরকারি ঐতিহাসিক স্মারক, সেই জন্যে অনেক বেশ পর্যটকদের জন্য মনোরম করে রাখা হয়েছে স্থানটি, দর্শনীয় করে। হয়তো এইটাই ছিল রাজার, ওখান দিয়েও আসা যায়, তো চারিদিকে যাতায়াতের পথ রয়েছে। সব রাজপ্রাসাদ, দরবার টরবার ইত্যাদি হয়তো ছিল কোনো সময়। তো এই দিকটা বাগান, জঙ্গল, আর যাওয়ার রাস্তা নেই। এখানেও একটি বড় বাওবাব গাছ আছে। তো এইটাই মনে হয় মহল ছিল, কারণ এটা চারিদিকটা অনেকটা ঘেরা। রাজার কক্ষ টক্ষ ছিল হয়তো। এসব পাখি পক্কলরা থাকে রাত্রিবেলা, বাদুর টাদুর ঝুলে থাকে এখন। তো এখান থেকে তো আলাদাভাবে বেরিয়ে যাওয়ার রাস্তা নেই, তো পথে যেতে হলে ওই দিক দিয়ে ঘুরেই যেতে হবে। যে পথে এসেছিলাম সেই পথেই হয়তো বেরোতে হবে। তো আপাতত বেরিয়ে যাই বাজবাহাদুর মহল থেকে। বাহ বাহ বাহ, বেশ গুহা পথ, ভালোই লাগছে। এখানেই কোনো একটি স্থানে ছিল তার কক্ষ। যাক, বেরিয়ে যাই। এবার যাব রানী রূপমতির মহলে। তো রেবাকুণ্ড ফেলে আসলাম। এই ডান দিকে রেবাকুণ্ড, আর এই বাঁ দিকে এখানে বাজবাহাদুর মহল, তার প্রাচীর। আর এখানেই একটা দুটো তিনটে বড় বড় বাওবাব গাছ আছে। আর আপাতত সামনে এগিয়ে যাই, দেখি। তো জায়গাটির খুব ভালো মানচিত্র রাস্তার ধারে নেই যে বোঝা যাবে সুন্দরভাবে। অনেকগুলো এরকম মানচিত্র বিভিন্ন মোড়ে দেওয়া থাকলে সহজে বুঝতে পারতাম যে শহরটি কেমন ছিল। বিশেষ করে আকাশপথের মানচিত্র থাকলে সুবিধা হতো। তার সামনে একটি বিশাল উঁচু প্রাচীর ঘেরা একটি ঐতিহাসিক স্থান দেখতে পাচ্ছি। তো এইটা হয়তো রানী রূপমতির মহল হবে। দেখি সামনে এগিয়ে গিয়ে। আচ্ছা, নর্মদেহর, মুরগি বলে দিল নর্মদেহর। এদিকটা খুব শিমুল গাছ আছে দেখছি অনেকগুলো, এরকম বড় বড় শিমুল গাছ। আপাতত একটি ঘুমন্ত পুরীর মধ্যে দিয়েই যাচ্ছি বলা যায়, কারণ এই জায়গাটিতে অসংখ্য দোকানপাট ইত্যাদি দেখতে পাচ্ছি, কিন্তু সবই বন্ধ, একদম শুনশান। তা শুনশান কেন? এগুলো এখন তো পর্যটক নেই, অফ সিজন।
তো যখন পর্যটকরা আসে, বিশেষ করে একটু বেলা না হলে তো তারা বেরোবে না। আর কাবাড় যাত্রা যখন হয়, শিব ঠাকুরের মাথায় জল ঢালার পরিস্থিতি থাকে, তখন তখন নিশ্চয়ই প্রচুর আসে দর্শক। আর এখন হবে একটু বেলা হলে, দিনের বেলা সব বাস নিয়ে আসবে সব এসব জায়গা দর্শন করার জন্য। তো তালাবন্ধ রূপমতি মহল, তো পাশ দিয়ে একটি রাস্তা খোলা আছে, যাই রূপমতি মহলের মধ্য দিয়ে। পরিক্রমাকারীরা তো যায় সকলে, স্থানটি তাদের দর্শনের স্থান। नर्मदे हार, हाँ पैदल परिक्रमा में हूँ, तो यहाँ क्या क्या दर्शन करना है बता दीजिए। ये आप इधर से रानी द्रौपदी का महल है, ये दर्शन कर सकते हाँ, वापस आपको ये पेड़ से ही वहाँ से नीचे नीचे पैदल नहीं जाना, आपको घाट उतरना है। यही से नीचे से? हाँ। अच्छा, और हम चलेंगे वो जो उस स्थान का नाम है क्या? निमोहर सर नहीं गए, दूसरा और रखे ना, रेवा कुंड नहीं, उसका नाम है वो जो सहस्त्र धारा का पास जो स्थान। हाँ वही सहस्त्र धारा वाला ये रास्ता, यहाँ से सीधे जाओगे धामनोद होते जाओगे आप। धामोद हो के, हाँ वही। धामनोद से हाँ महेश्वर, महेश्वर से आप अंदर। हाँ 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 हाँ, ये हो गया। सहस्त्र धारा, जलकोटी, ये सब दर्शन करते हुए चलेंगे। हाँ ये उधर ही महेश्वर के अंदर। अच्छा, तो रास्ता महेश्वर का जो अलग रास्ता वो कहाँ से गए? जैसे यहाँ से आप ये सीधे घाट उतरोगे, हाँ है ना, हाँ ये आप नीचे हीरापुर आएगा, हाँ। हीरापुर से सीधे चले जाना ऋषि रोड, फिर आगे भगवाने आएगा। अच्छा, भगवाने जाके वहाँ आश्रम है आपका। हाँ। आश्रम से आप पूछ लेना कि हमको सीधे अच्छा। धामनोद के लिए निकलना है, तो वो बता देंगे बाबा जी आपको। तो वो ये कितना रास्ता पड़ेगा मैया तक? मैया तक यहाँ से पड़ेगा 20-25 किलोमीटर दूर। अच्छा, लेकिन ज़्यादा ही उतराई है। हाँ ये 5 किलोमीटर उतरा ही उसके बाद समतल है जी, समतल है, फिर उसके बाद फिर अच्छा अच्छा अच्छा, ठीक है। तो नर्मदे हर पहले तो रानी का महल दर्शन कर लेता हूँ। तो आपातत तो রানী রূপমতির মহল দর্শন করার জন্য চললাম। তো অনেকটা চড়াই, তাহলে রানী এত উপরে থাকতেন, বিশাল ঐতিহাসিক স্মারক। হ্যাঁ, তো এই পথেই আবার আমাকে নেমে আসতে হবে, ঘুরে ঘুরেও রাস্তা আছে। তা কোন দিক দিয়ে যাই? এদিক দিয়েও একটা গেছে, ওদিক দিয়েও একটা গেছে। যাই হোক, ঘুরে ঘুরে রাস্তা যখন, এইটা দিয়ে যাই, আবার নিচে গিয়ে আমার ফেরার পথ পড়বে। তো ব্যাগটি যদি ওনার ওখানে রেখে আসতাম ভালো হতো, যে কেয়ারটেকার আছে, তাহলে আর পিঠে করে বইতে হতো না। যাক, নিয়ে যখন এসেছি, তো উপর থেকে অদ্ভুত সুন্দর দৃশ্য, একদম পাহাড় চূড়ায় তার মহল। তো যথারীতি মুঘল শাসকের ওই বাজবাহাদুরের ওই দুটি স্মারক দেখা যাচ্ছে এখান থেকে, উপর থেকে। আর রানী নিশ্চয়ই উপর থেকে এই রেবা কুণ্ডটি দর্শন করতেন বা তার দিকে তাকিয়ে থাকতেন। ওই দূরে রেবা কুণ্ড দর্শন দেখা যাচ্ছে। এই হলো, তো জায়গাটি ভারী সুন্দরভাবে রাখা আছে, কারণ এই স্থানটির সঙ্গে একটা ধর্মীয় আবেগ জড়িত আছে। তো এই কেল্লার উপর থেকে
রানী রূপমতী মহলের উপর থেকে এই সমগ্র ভূমি দেখা যায়। চারিদিকে যত পাহাড় পর্বত নদী নালা, এমনকি যদি দৃষ্টিশক্তি প্রখর থাকে 15 কিলোমিটার স্ট্রেট ডিস্টেন্স এখান থেকে মা নর্মদা তার গতিপথও দেখা যায়। সিঁড়ির ধাপও আছে। এই সিঁড়ির ধাপও মনে হয় অতীতকালে বানানো। তা সিঁড়ির ধাপ পথেও যাওয়া যায় না ঘুরে, দেখি যেতে পারি কিনা। ও, সিঁড়ির ধাপ পথে নামারও ব্যবস্থা আছে, চট করে নেওয়া যায়, ঘুরতে না। তো স্লিপারি, আরে বাস কি অবস্থা, অদ্ভুত। সিঁড়ির ধাপ খুব সাবধানে সাবধানে উঠি ধাপবে। বাপরে বাপ, একে তো পায়ে ব্যথা, তাই বুড়ো মানুষ। তবে গড়িয়ে ডান দিকে পড়ার উপায় নেই, এই পাথরগুলো কিন্তু প্রচণ্ড পিছল। চড়ে আসলাম উপরে। হা বাবা, এ তো স্বর্গে উঠে গেছি। আরে বাস কি সুন্দর। তো দেখুন পাথরের স্ট্রাকচার কাকে বলে। পাথর সাজিয়ে সাজিয়ে কম করে 5 ফুট তো হই দেওয়াল। আর এদিকটা দেখে হ্যাঁ, এতক্ষণে মনে হচ্ছে হ্যাঁ কোনো রানীর মহলে এসছি। আহা আহা, কি দৃশ্য, সব খিলানের তৈরি, অদ্ভুত দৃশ্য। এখানটা না আসলে আমি মিস করতাম। প্রাসাদ দেখে শেষ করা ওঠা মুশকিল, তো তবু দেখি যতটা পারি যাই ঘুরে ঘুরে। ওদিক দিয়েও পথ আছে, কি সুন্দর সব এই দেয়ালগুলো করা। কিছু কিছু কাজ বোঝাই যাচ্ছে পুরাতত্ত্ব বিভাগ করেছে, রক্ষণাবেক্ষণের কাজ। আর আদি পাথরের কাজ ছিল এইগুলো, এই যেমন খালি রেখেছে এইসব জায়গাগুলো দেখে বোঝা যাচ্ছে, তার উপরে প্লাস্টার পড়েছে। তো এইগুলো আদি কাজ। আগে এরকম পাথর সাজিয়েই ছিল, তার উপরে প্লাস্টার দেওয়া হয়েছে, আর কিছু কিছু অংশ বের করে রাখা হয়েছে যাতে অতীত চিহ্নগুলি বোঝা যায়। তো আপাতত তার দুর্গের এটি একটি শেষ প্রান্ত। এখানে সুন্দর পেয়ারা বাগান আছে। আচ্ছা, এদিক দিয়ে উঠি। পেয়ারা বাগানে আপাতত পেয়ারা নেই, বাগানটিই আছে। তো এর উপর দিয়ে উঠি। বেশ, এইবার তার ভবনের সর্বোচ্চ অংশে এসে গেলাম। উপরে বাগানটি খুবই সুন্দর করে সাজানো আছে, পাতাবাহার, বিভিন্ন রকম ফুল, জবা, কেতকী, বিভিন্ন ফুল। যথারীতি এটা অনেক উপরে, সব কিছু দূর দূরান্তর অবধি সব কিছু দেখা যাচ্ছে সুন্দরভাবে। রানীর কেল্লা, দুর্গ যেমন হওয়া উচিত, দুর্গ তো দুর্গমই হয়, তাই রানীর মহল দেখা হয়নি। শুনেছি তিনি সাদামাটা ভাবেই থাকতেন। আচ্ছা, এটি উপরে যাওয়ার একটি পথ, মানে একদম ছাদের উপরের অংশে এই সরু রাস্তা যাওয়া যায়, খোলাই আছে। তা আর উপরে গেলাম না,
পায়ে ব্যথা নিয়ে অযথা। এখান থেকেই যা দর্শন হচ্ছে অনেকটা, উপরটা আরও 10 ফুট। তো এইখানে পাথরের প্রাচীর শেষ। তো এই হচ্ছে গ্রামের দৃশ্য। নিচে ভূখণ্ড, ছোট ছোট গ্রাম, ছোট ছোট কক্ষ, আর উপরটা কুয়াশায় ছেয়ে আছে। সুতরাং 15 কিলোমিটার দূরে মা নর্মদা, তাকে দর্শন করা সম্ভব না। তবে একদম এত উচ্চভূমি, এখান থেকে সবই দর্শন করা সম্ভব। এইটাই, দূরবীক্ষণ যন্ত্র হলে হয়তো হতো। তো আমারও একটা ছবি এই সঙ্গে নিয়ে রাখি। সামনে দেখুন কত সুন্দর, নিচে ছিল আর এটা উপরে। সব আগেকার দিনে খিলানের কাজই বেশি হতো। তবে গঠনগত দিক দিয়ে বাজবাহাদুর মহলের থেকে এই অংশের গঠন আরও বেশি, স্থায়িত্ব বেশি, সেইভাবেই তৈরি। এবারে দেখা যাক এই মহলের অন্য অংশগুলো। তো মহল থেকে এই ছাদ থেকে নামার জন্য এই রকম পথটি মোটামুটি 3 ফুট চওড়া, খুব খারাপ পথ নয়, সুন্দর। দেখা যাক এ পথ কোথায় নিয়ে যায়। তো বিপজ্জনক অবস্থায় নিশ্চয়ই নেই। ও ভিতরেও খুব সুন্দর রাস্তা করা আছে, একটু নিচু, একটু গুঁড়ি মেরে যেতে হচ্ছে। তো এইসব বিভিন্ন ধরনের ব্যবস্থা তখন করা ছিল। ব্যারাক বাড়ি, সৈন্যদের থাকার জায়গা, তারপরে প্রতিরক্ষা ব্যবস্থা সব রকমই ছিল। তা আমি ওখান দিয়ে উঠেছিলাম, আর এদিকটা একটু দেখে আসি, তারপর ফিরব। এর মধ্যেই কোনো একটা জায়গায় নিশ্চয়ই রানী থাকতেন, কোনো কক্ষে। এটা তো বোঝা মুশকিল কোন জায়গাটা তিনি থাকতেন। তো দেখুন, আর ওপাশ দিয়ে পথ আছে, গুপ্ত পথ, সব রকমই আছে। সম্ভবত রানী নিচে থাকতেন, উপরে তো সেরকমভাবে তার থাকার উপযুক্ত প্রাসাদ। উপরে হলঘরটিতে থাকতে পারেন হয়তো, কি জানি কি হবে। দেখা যাক, বাকি অংশটুকু দেখি, তাহলে হয়তো অনুমান করতে পারা যাবে। এটি বন্ধ করা আছে বিপজ্জনক বলে। আর এই মানে তার পরিচারকদের থাকার জায়গা ইত্যাদি ছিল, ওখান থেকে নেমে আসা যায়। আপাতত দর্শন কিছুটা অংশ হলো উপর থেকে। ভারী সুন্দর প্রাসাদ এবং খুব সুন্দরভাবে তার রক্ষণাবেক্ষণ চলছে। বেশ, তো মোটামুটি উপরের ওই গম্বুজের অংশটুকু বাদ দিয়ে আর সবটাই দেখা হয়ে গেল। নর্মদে হাট আর 6ই মার্চ খুব ভোরে রাম মন্দির, যেটা চতুর্ভুজ রাম মন্দির মান্ডু, ওখান থেকে রওনা হয়ে গিয়েছিলাম। রূপমতি মহল, বাজবাহাদুর মহল এবং রূপমতি কুণ্ড দর্শনের জন্য, যেটা রেবা কুণ্ড নামে পরিচিত। তো চলতে চলতে অনেক কথা সেখানে ভিডিওতে বলেছি। তখন আমি এই রানী রূপমতি বা মান্ডু সম্বন্ধে বিশেষ কিছুই জানতাম না। পরিক্রমাকারী হিসাবে আমার যতটুকুনি জানার কথা ছিল সেটা ছিল রেবা কুণ্ড সম্বন্ধে। কিন্তু লোকমুখে শোনা যে কথা, তার মধ্যে অনেক মিথ্যা থাকে, তার মধ্যে অনেক অতিকথন থাকে, ইতিহাসের সঙ্গে সেখানে অনেক ভিন্নতা থাকে।
তো এটা তো কাম্য নয় যে আমি কিছু ভুল কথা বললাম, আপনারা শুনে নিলেন। তো সেই ভুলের কিছুটা অংশ সংশোধন করতে পেরেছিলাম যখন ওখানে এক স্থানীয় যিনি অনেক খোঁজখবর রাখেন তার কাছ থেকে মূল তথ্য জেনেছিলাম। তো সেই কথাগুলোই আপনাদের জানাচ্ছি। তথ্যগুলোর এক বড় ভুল হচ্ছে রানী রূপমতী বৃদ্ধ বয়সে এই কুণ্ডটি স্থাপন করেছিলেন, কিন্তু মূল ইতিহাস তা বলে না। রানী রূপমতী মাত্র 28 বছর বয়সে নিজের প্রাণত্যাগ করেছিলেন। তার কারণটি বলছি। এই যে বাজবাহাদুর খান, তিনি জাতিতে মুসলমান ছিলেন, কিন্তু তিনি হচ্ছে হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং গুণী মানুষের কদর উনি জানতেন। রূপমতী যখন বালিকা, সেই অবস্থাতে সে অনেকটা চারণ কবিদের মতো ছিল, মানে সুন্দর গান কবিতা লিখতে পারতেন এবং তার সুরেলা কণ্ঠে তিনি গেয়ে শোনাতে পারতেন। তো সেই গুণে মুগ্ধ হয়ে অদ্ভুতভাবে বাজবাহাদুর সেই বালিকা রূপমতীকে একদিন তার প্রাসাদে ডেকেছিলেন এবং সেখানে তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। তো সেসব কাহিনী, এবং তিনি তার গুণমুগ্ধ ছিলেন। তো সেই রানী রূপমতী, সেও বাজবাহাদুরকে পেয়ে খুশি ছিল। তো সে ওই তারই অনুরোধে বাজবাহাদুর খান এই রূপকুণ্ড খনন করেছিলেন, রেবাকুণ্ড, এবং তাতে এই নর্মদার জল এনে ভরার তিনি ব্যবস্থা করতেন। তবে রূপমতী বাজবাহাদুরের উদ্যোগে মাঝে মধ্যেই কিন্তু রেবাকুণ্ডে সত্যি সত্যি যেতেন ঘোড়ার গাড়ি নিয়ে, যেটা ওখান থেকে সোজাসুজি দূরত্ব ছিল প্রায় 14 কিলোমিটার রাস্তা, বা তারও বেশি হবে। তখন তো কিলোমিটারে হিসেব হতো না। তো যাই হোক, এই হলো কথা। তা মুঘল সম্রাট আকবর, তার 2 জন সেনানায়ক, তার মধ্যে একজনের নাম ছিল আদম খান। এদের পাঠিয়েছিল এই মান্ডু তথা মালওয়া রাজ্য দখল করার জন্য, এবং যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে পরাজয়ের খবর শোনা মাত্র রানী রূপমতী নিজের সম্মান রক্ষার জন্য বিষ পান করে মাত্র 28 বছর বয়সে দেহত্যাগ করেছিলেন। তবে তিনি পরিক্রমাকারীদের কাছে এত পূজনীয় কেন? এই যে রেবা মায়ের কুণ্ডটি আছে এখানে, জলকুণ্ডটি পবিত্র ভাবধারার সঙ্গে প্রতিষ্ঠিত, এবং বিশ্বাস করা হয় রানী রূপমতী তিনি হচ্ছে মা নর্মদার দিব্য দর্শন লাভ করেছিলেন। এইটুকুই হচ্ছে পরিক্রমাকারীদের মূল বিষয়। তো সেই কাহিনী লোকমুখে নানাভাবে, অনেকের খোঁজখবর রাখেন না, সেই জন্যে এইরকম বৃদ্ধ বয়সে তৈরি ইত্যাদি ইত্যাদি নানা রকম কাহিনী জড়িয়ে গেছে। তো সেই সত্যটুকু জানলাম। এর মধ্যেও অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। তো আমি কামনা করি যে আমাদের মতো তীর্থযাত্রীও যারা যাবেন, তারা মান্ডু রাজ্য, তার ইতিহাস, তার সেখানকার বিভিন্ন প্রাচীন স্থাপত্য ইত্যাদি এসবগুলোর দিকেও নজর দেবেন। মসজিদগুলোতে যেতে চান কি না চান বা দেখার সময় পাবেন কিনা সেটা বড় কথা না, কিন্তু যে বসতি স্থানগুলো ছিল, বিশেষ করে জাহাজমহল, ঝুলামহল, এই জায়গাগুলো ওইখানে ছিল। জাহাজমহলেই ছিল রূপমতীর মূল প্রাসাদ, মানে বাজবাহাদুরের মূল প্রাসাদ। এখানে যে রেবাকুণ্ডের কাছে যে 2টি বড় সৌধ ছিল, একটি বাজবাহাদুর মহল আর একটি হচ্ছে রূপমতী মহল, এ দুটো কিন্তু ওই রানী রূপমতীর ইচ্ছা অনুসারেই বাজবাহাদুর খান তৈরি করে দিয়েছিলেন। কারণ এখানে রানী রূপমতী নর্মদা মায়ের প্রতি তার দর্শন লাভের জন্য, তার স্পর্শ লাভের জন্য এই মহলে এসে রোজ দিনই আসতেন ঘোড়ার গাড়িতে চেপে, এবং এই কুণ্ড দর্শন করতেন। আর রানীর মহল থেকে উপরে দাঁড়িয়ে সেখান থেকে নর্মদা মাকে দেখার চেষ্টা করতেন।
তো মাত্র সংক্ষিপ্ত 28 বছরের জীবনকাল, তার মধ্যে এত কিছু সব ঘটে গেছিল। তো তারপরেও রূপমতী আত্মহত্যা করার পরেও বাজবাহাদুর অনেকদিন বেঁচে ছিলেন। তিনি প্রথমে পালিয়ে গেছিলেন দূর দেশে, তারপরে আবার যুদ্ধ হয়েছিল। তারা ত্রিশক্তি মিলে আবার আকবরের সৈন্যবাহিনীকে আক্রমণ করেছিল। তা 2-3 বারের চেষ্টার পরে আকবর বাজবাহাদুরকে দমন করতে পেরেছিলেন। পরাজিত বাজবাহাদুর শেষ পর্যন্ত আকবরের আধিপত্য স্বীকার করেছিলেন এবং তার অধীনে কর্মগ্রহণ করেছিলেন। এইটুকু ইতিহাস থেকে জানা যায়। नर्मदे हर। मैया अमर कंठ वाली तुम हो भोली भाली, तेरे गुण गाते हैं साधु बजा बजा कर ताली। मैया अमर कंठ वाली तुम हो भोली भाली, भूरे मगर पर कीन सवारी हाथ कमल का फूल। भूरे मगर पर कीन सवारी हाथ कमल का फूल। सबको देती रिद्धि सिद्धि हमें गए क्यों भूल। मैया अमर कंठ वाली तुम हो भोली भाली, नहीं हमारा कुटुंब कबीला नहीं मात यरुता। बाजबाहादुर नहीं महल हमारा कुटुंब রূপমতী कबीला মহলের नहीं मात অংশবিশেষ। यरुता। हम দূরে तो দেখা যাচ্ছে आए গবাক্ষ शरण तुम्हारी, আর शरण पड़े को लाज। সব मैया স্ট্রাকচার এত अमर कंठ সুন্দরভাবে তৈরি। কিছু কিছু वाली तुम পুরাতত্ত্ব हो বিভাগ भोली সিমেন্টিং এর भाली, কাজ করেছে, निर्धनियों মানে को धन আদি देती প্রকৃতি हो, বজায় अज्ञानी রেখেই को করেছে। খুব একটা ज्ञान। যে अभिमानी অন্যরকম का মনে হচ্ছে তা मान নয়, সুন্দরভাবেই घटाती সংরক্ষণ করেছে। कोती नाम निशान। मैया अमर कंठ वाली तुम हो भोली भाली।